যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক স্থগিত করায় ৩ মাস সুরক্ষা পাবে বাংলাদেশ। বাণিজ্য ঘাটতি কাটাতে চায় সরকার। আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। ট্রান্সশিপমেন্টে বাতিলে প্রভাব পড়বে না। তালিকা করে ১.৫-২ বছরের জন্য বিনিয়োগ রোডম্যাপ তৈরি করছে সরকার। সম্মেলনের শেষ দিনে জানালো বিডা আমলাতান্ত্রিক জটিলতা কমানোর দাবি। এবং প্রাক বাজেট আলোচনায় এনবিআর চেয়ারম্যানকে চট্টগ্রামের ব্যবসায়ীদের একগুচ্ছ প্রস্তাবনা, পোশাক খাতকে আরো গুরুত্ব দেওয়ার আহ্বান। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24-এর নিয়মিত আয়োজন বিজনেস টাইমে সাথে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক ৩ মাস স্থগিত করায় তা তাৎক্ষণিক সুরক্ষা দিবে বাংলাদেশকে। সচিবালয় ব্রিফিংয়ে এমন মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা। বলেন, দেশটির সাথে সব ধরনের বাণিজ্য ঘাটতি কাটানোর চেষ্টা করবে সরকার। বলেন, হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করায় রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না। বাণিজ্যিক সক্ষমতা বাড়িয়ে ঘাটতি পূরণ করা হবে। মার্কিন বাড়তি শুল্ক আরোপের সিদ্ধান্তের পর থেকে সপ্তাহ জুড়ে ব্যবসায়িক খাতে জমেছিল উৎকণ্ঠার কালো মেঘ। সংকট কাটাতে ট্রাম্প প্রশাসনে চিঠি পাঠান প্রধান উপদেষ্টা ও বাণিজ্য মন্ত্রণালয়। একদিন পরই শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত করার ঘোষণা আসে ট্রাম্প সরকারের। এ বিষয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র সরকারের আরোপ করা বাড়তি শুল্ক 3 মাস স্থগিত করায় তাৎক্ষণিক সুরক্ষা দিবে বাংলাদেশকে। আমাদের যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কিছু কাঠামোগত, কিছু খরচের দিক দিয়ে আমরা এই সকল জিনিসকে সমন্বয় করে আমাদের সক্ষমতা বৃদ্ধি করব এবং আমরা আশা করি ইনশাআল্লাহ আমি এটাতে কোনো সমস্যা দেখছি না। আমি বাণিজ্যকে কিভাবে অন্তর্ভুক্তিমূলক এবং এটার যেহেতু প্রতিযোগীমূলক কিভাবে করতে পারি আমি সেটার মধ্যে নির্দিষ্ট থাকি এবং আমি সেখানেই নিজেকে নিয়োজিত রাখি। এদিকে হঠাৎ করে ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলো এতে বাংলাদেশের রপ্তানিতে কোনো প্রভাব পড়বে না বলে জানালেন উপদেষ্টা বশিরউদ্দিন। I think this is going to create some kind of certainty, আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে। আমরা আমাদের অবস্থানকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে গতকাল রাতেও আমাদের ইউএসটিআর এর প্রতিনিধিত্বের সাথে মিটিং হয়েছে অনলাইনে এবং আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব। 2020 সালের 29 জুন বাংলাদেশকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা মঙ্গলবার বাতিল করেছে ভারত সরকার। এর সুবিধায় দিল্লি, কলকাতা ও বেঙ্গালুরু বিমানবন্দর ব্যবহার করে 40 থেকে 50 হাজার টন পণ্য রপ্তানির সুযোগ পাচ্ছিল বাংলাদেশের রপ্তানিকারকরা। ইউরোপের বিভিন্ন দেশে কম খরচে পণ্য রপ্তানির সুযোগ তৈরি হয়েছিল এর মাধ্যমে। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর আরোপিত অতিরিক্ত শুল্ক 90 দিনের জন্য স্থগিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 3 মাস যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে শুল্ক 10% থাকবে। তবে চীনের পণ্যে মার্কিন শুল্ক আরও বাড়িয়ে 125% করেছেন ট্রাম্প। চীনের 84% পাল্টা শুল্কের জবাবে এই ব্যবস্থা নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এদিকে শুল্ক স্থগিত করায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গত সপ্তাহে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন সহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পরবর্তীতে শুল্ক কমানোর অনুরোধ করে যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে অর্ধশতাধিক দেশ। সমঝোতার ভিত্তিতে নিজের সিদ্ধান্তে কিছুটা পরিবর্তন আনলেন ট্রাম্প। বুধবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, 90 দিনের জন্য একটি শুল্ক বিরতি অনুমোদন করেছেন তিনি। এ সময় পারস্পরিক শুল্ক হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে 10% করেছেন, যা কার্যকর হয়ে গেছে। শুল্ক স্থগিতের এই সিদ্ধান্তের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সবাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে বলছেন বিশ্লেষকরা।
massive benefit for আমি মনে করি এটা ভোক্তাদের জন্য, বিনিয়োগকারীদের জন্য একটি বিশাল সুবিধা। গত কয়েকদিন ধরে পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল থাকায় সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলছে। স্পষ্টতই এটি আমাদের কিছুটা বেশি স্থিতিশীলতা দেয়, যা দুর্দান্ত। 90 days of slightly more তবে চীনের জন্য ব্যতিক্রম ঘোষণা করে ট্রাম্প জানিয়ে দেন বেইজিং এর প্রতি আরো কঠোর পদক্ষেপ নিচ্ছে ওয়াশিংটন। তাদের ওপর শুল্ক বাড়িয়ে 125% করার ঘোষণা দেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। সিদ্ধান্তের পেছনে চীনের বিশ্ববাজারের প্রতি অসম্মানজনক আচরণকে দায়ী করেন মার্কিন প্রেসিডেন্ট। এর আগে পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের ওপর শুল্ক 34% থেকে বাড়িয়ে 84% করার ঘোষণা দেয় চীন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট আলোচনায় আয়কর, ভ্যাট, কাস্টমস ও শিল্প সংক্রান্ত এক গুচ্ছ প্রস্তাবনা এনবিআর চেয়ারম্যানের হাতে তুলে দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স ও মেট্রোপলিটন চেম্বার সহ চট্টগ্রামের ব্যবসায়ীরা। এমনকি পোশাক শিল্প খাতকে আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান বলেন, এবারের বাজেটে ট্যাক্সের আওতা বাড়ানো ও ট্যাক্স ভ্যাট সহজীকরণ সহ সব খাতকে গুরুত্ব দেওয়া হবে। ব্যবসা বান্ধব, জনবান্ধব বাজেট প্রণয়নে সকলের সহযোগিতা চান তিনি। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে প্রথম বাজেট 2025-26 অর্থ বছরের এই বাজেটকে জনমুখী করতে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের প্রতিনিধি সহ চট্টগ্রামের ব্যবসায়ীদের সাথে আলোচনা করতে চট্টগ্রামে ছুটে এসেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। ধন্যবাদ। সকালে চট্টগ্রাম চেম্বারের আয়োজনে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে 2025-26 অর্থ বছরের প্রাক বাজেট উপলক্ষে মত বিনিময় সভায় নানা প্রস্তাব তুলে ধরেন চট্টগ্রাম চেম্বারের প্রশাসক। করের বোঝা তুলে না দিয়ে কমানোর প্রস্তাবও রয়েছে তাদের প্রস্তাবনায়। আমদানি পর্যায়ে কর হার পুনর্বিন্যাস কিংবা দেশীয় শিল্প সুরক্ষার জন্য নানাবিধ প্রণোদনার বিকল্প উপায় জাতীয় রাজস্ব বোর্ড অনুসন্ধান করে দেখবেন বলে আমাদের বিশ্বাস। ব্যবসায়ীরা তুলে ধরেন নানা প্রস্তাব। ব্যবসায়ী বান্ধব বাজেট চান তারা। কার কি সমস্যা, তার সমস্যাটা জেনে রেখে আমার মনে হয় যে সরকার চিন্তা ভাবনা করবে কিভাবে বাজেটে হয়। আমরা চাই এই বাজেটের আজকে আলোচনার মাধ্যমে, চেম্বারের মাধ্যমে দেশকে অর্থনীতি আরো এগিয়ে নেন। এই সময় এনবিআর চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করতে হলে ট্যাক্সের আওতা বাড়ানো সহ ব্যাট ট্যাক্সের সহজীকরণের কোনো বিকল্প নেই। ডেস্কে বসে সকল কাজ সম্পন্ন করবেন, এটাই মাননীয় প্রধান উপদেষ্টার গোড়ার কথা, যে ইনকাম ট্যাক্স অফিসে অথবা ভ্যাটের অফিসে অথবা কাস্টমসের অফিসে কোনো ব্যবসায়ী যাবে না, কোনো ব্যবসায়ীর লোক যাবে না, সেই ব্যবস্থা করো। যদি প্রয়োজন হয়, তাদের কোনো হেল্প লাগে, আমরা ভলান্টিয়ার বাহিনী দিয়ে প্রয়োজনে এটা করব। অন্যদিকে বন্ড সুবিধা নিয়ে ব্যবসায়ীদের নানা প্রস্তাবের কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, বন্ড নিয়ে ব্যবসায়ীদের নানা অনিয়মের কথা। কিছু ইম্পর্টেন্ট কথা আসছে, সেন্ট্রাল বন্ডেড হাউস, পার্শিয়াল বন্ড, তারপরে ফ্রি অফ কস্ট যে এফওসি, এইগুলো নিয়ে আমরা খুব সিরিয়াসলি কাজ করছি। এইবার প্রাক বাজেট নিয়ে চট্টগ্রাম চেম্বারের প্রস্তাবনায় আয়কর বিষয়ক 19টি, ব্যাট বিষয়ক 40টি ও শুল্ক বিষয়ক 55টি প্রস্তাবনা প্রেরণ করা হয়। তাদের বাড়ি বাড়ি যাওয়া হবে। তাদের নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সব মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় চলতি সপ্তাহের লেনদেন শেষ হয়েছে। পাশাপাশি টাকার অঙ্কে লেনদেনের পরিমাণ 540 কোটি টাকা ছাড়িয়েছে। বৃহস্পতিবার সপ্তাহের পঞ্চম ও শেষ কার্যদিবস শেষে ডিএসইতে বেড়েছে সবকটি সূচকের মান। প্রধান মূল্য সূচক ডিএসই এক্স 9 পয়েন্ট বেড়ে অবস্থান নেয় 5205 পয়েন্টে। আর গত কার্যদিবসের চেয়ে এই দিন লেনদেনও বেড়েছে 27 কোটি টাকা। এছাড়া হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে 149টির, কমেছে 168টির এবং অপরিবর্তিত রয়েছে 78টি কোম্পানির শেয়ারের দাম। তবে দেশের অপর পুঁজিবাজার সিইসিতে সার্বিক সূচক CASPI কমেছে 20 পয়েন্ট, তবে লেনদেন সামান্য বেড়েছে। এছাড়া সূচকের সঙ্গে লেনদেনও কমেছে 3 কোটি টাকার বেশি। আইসিবি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আমানতকারী ও ব্যাংকিং সুশাসন ফিরিয়ে আনতে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ মুজিবুর রহমানকে ব্যাংকটির
পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানায় বাংলাদেশ ব্যাংক। মূলত আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে মূলধন ও প্রভিশন ঘাটতি দেখা দিয়েছে। ব্যবস্থাপনায় অস্থিরতা ও তারল্য সংকট তীব্রতর হয়েছে। সেই সাথে আর্থিক সংকট এবং পর্ষদের নীতি নির্ধারণে দুর্বলতার কারণে ব্যাংকিং সুশাসন বিঘ্নিত হওয়ায় পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ দেয় বাংলাদেশ ব্যাংক। দর্শক, নিউজ 24 বিজনেস টাইমে সময় হলো একটা বিরতি নেবার, ফিরছি আবারও। বিরতির পর আবারও স্বাগত নিউজ 24 বিজনেস টাইমে। বিনিয়োগের সম্মেলনের মাধ্যমে দেশে কি পরিমাণ বিনিয়োগ আসলো তা বড় বিষয় নয়। এর মাধ্যমে দীর্ঘদিনের অনিশ্চয়তা কাটিয়ে বিনিয়োগের পাইপলাইন তৈরি হয়েছে বলে দাবি করছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সম্মেলনের সমাপনী দিনে সংবাদ সম্মেলনে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়, এবারের সম্মেলনে যেসব চুক্তি ও সমঝোতা হয়েছে তা আগামী 18-24 মাসের মধ্যে নিশ্চিত করাই বিডার লক্ষ্য। একই সঙ্গে দূর করা হবে দাপ্তরিক ভোগান্তিও। দেশে দীর্ঘদিন ধরেই বিনিয়োগে পুরোপুরি আস্থা রাখতে পারছেন না বিদেশি বিনিয়োগকারীরা। জমি পেতে জটিলতা, ট্রেড লাইসেন্স ও দাপ্তরিক ভোগান্তি, বিদ্যুৎ জ্বালানি সংকট সহ নানা বাধার মুখে ফেলে বিনিয়োগকারীদের। তাই বিনিয়োগ সহজীকরণের মধ্য দিয়ে বাংলাদেশ আস্থা ফেরাতে চায় বৈশ্বিক বিনিয়োগ বাজারে। সে লক্ষ্যেই বিডার আয়োজনে ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল 4 দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025। বিশ্বের 50টি দেশের প্রায় 450 বিনিয়োগকারী ও প্রতিষ্ঠান অংশ নেয় এই সম্মেলনে, যেখানে গুরুত্বের জায়গায় ছিল জমির জটিলতা ও দাপ্তরিক ভোগান্তি দূর করা, অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করিয়ে বিদেশি বিনিয়োগের আস্থা ফেরানো। আর এক্ষেত্রে কিছুটা চমকও দেখিয়েছে বিডা। আইএলও, নাসা সহ বিদেশি কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে বেশ কিছু চুক্তি হয়েছে এই সম্মেলনে। এদিকে বিনিয়োগ সম্মেলনের শেষ দিন অনেকটা ঢিলেঢালাভাবেই সম্পন্ন হলো। স্থান সংকুলান না হয় দিনের 4টি সেশন সরকারি গণমাধ্যম ব্যতীত কাউকেই উপস্থিত থাকতে দেওয়া হয়নি। ডিজিটাল অর্থনীতি, নবায়নযোগ্য জ্বালানি, স্বাস্থ্যসেবা ও ওষুধ খাত এবং কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ বিষয়ে অনুষ্ঠিত হয় 4টি সেশন। সবশেষে বিকেলে গণমাধ্যমে ব্রিফিং করে বিডা। জানানো হয়, বিনিয়োগ না, বিনিয়োগের পাইপলাইনকে গুরুত্ব দিতে চায় বিডা। তোরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি, এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পাবো ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করব এবং চেষ্টা। আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে বিনিয়োগকারীদের আস্থা অর্জন করার কথা জানায় বিডা। বিডা থেকে 200 বেশি ইনভেস্টরের সাথে কথা বলি, তখন ওদের মূল 5টা প্রবলেমের মধ্যে একটি ছিল এই আপনার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, শুধু এনবিআরই বলবো না, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে ওদের অনেক সময় লাগে বা অনেক হ্যাসেল হয় জিনিসপত্র বের করতে। আমাদের অবশ্যই একটি এজেন্ডার মধ্যে একটি প্রায়োরিটি এজেন্ডা হচ্ছে যে কিভাবে আমরা এই জিনিসটাকে আরো সহজীকরণ করতে পারি। সম্মেলনের শেষ দিনে এনসিপি ও জামাত সংবাদ সম্মেলন করে। বিদেশিরা লোকসান নিয়ে আর ফেরত যেতে হবে না বলেও আশ্বস্ত করে দল দুটি। বড় বড় কান্ট্রিগুলো যারা ইনভেস্টমেন্ট হাব হিসাবে বাংলাদেশকে বেছে নিয়েছে, তারা আমাদের সাথে কথা বলেছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি যে বাংলাদেশে যে প্রবলেমগুলো বর্তমানে রয়েছে, গত 15 বছরে বাংলাদেশের অর্থনীতিকে ভঙ্গুর করে দেওয়া হয়েছিল, সেই ভঙ্গুর থেকে ঘুরে দাঁড়ানোর জন্য নতুন পলিটিক্যাল কমিটমেন্ট তারা চেয়েছে। আমরা সেই জায়গা থেকে, পার্টিগত জায়গা থেকে তাদের সেই পলিটিক্যাল কমিটমেন্টটা নিশ্চিত করেছি। ব্যবসা বান্ধব পরিবেশ তৈরি হয়েছে, এটা আমরা বোঝাতে, বিদেশি ইনভেস্টরদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছি। এই পরিবেশ যদি বজায় থাকে, গভর্নমেন্ট যে স্টেপ নিয়েছেন যে যদি বজায় থাকে, ইনভেস্টরদেরকে যেভাবে আহ্বান জানিয়েছেন, কনফিডেন্স ডেভেলপ করেছেন এবং আশ্বস্ত করেছেন যে এখান থেকে রিটার্ন নষ্ট হবে না, রিটার্ন যাবে, তোমাদের ব্যবসা রিটার্ন তোমরা খুঁজে পাবা। বিদেশি বিনিয়োগ বাড়াতে প্রয়োজনীয় সবকিছু করার কথাও জানায় দল দুটির নেতারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। প্রথমবারের মতো ইন্ডিয়ান লং বাসমতি ও বিডি 110 জাতের ধান চাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন পিরোজপুরের বিজন কৃষ্ণ নামে এক শিক্ষক। তিনি জানান, প্রতি বিঘা ধান উৎপাদনে খরচ হয়েছে 20,000 টাকা। আশা প্রতি বিঘায় 30 থেকে 35 মণ ধান পাওয়ার। বাংলাদেশে বাসমতির চাষ খুবই কম। গুগল উদ্বুদ্ধ হয়ে পিরোজপুরের অবসরপ্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক চাষ করেছেন এই বাসমতি ও বিডি 110 জাতের ধান। পিরোজপুর থেকে গোলাম মোস্তফার তথ্যচিত্রে বিস্তারিত।
বিজন কৃষ্ণ ছিলেন শিক্ষক। পেশা থেকে অবসর গ্রহণের পর পুরোপুরি মনোযোগ দেন কৃষিকাজে। বছর জুড়ে বিভিন্ন ধানের ফসল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন। ধান ছাড়াও নানা রকমের রবি শস্য চাষ হয়। তার ধারাবাহিকতায় এবার বোরো মৌসুমে তিনি প্রায় 200% জমিতে ইন্ডিয়ান লং বাসমতি এবং বিডি 110 জাতের ধান চাষ করছেন, যা পিরোজপুরে প্রথম। ইন্ডিয়া থেকে সংগ্রহ করেছেন বাসমতি বীজ ধান। বিডি 110 এখনো ধান গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক। নাজিরপুরে শেখমাটিয়া ইউনিয়নে এই উন্নত জাতের ধান চাষ করে তিনি বেশ চাঞ্চল্যর সৃষ্টি করেছেন। স্থানীয় বিঘা হিসেবে প্রতি বিঘায় প্রায় 20,000 টাকা খরচ করে 30 থেকে 50 মণ ধান পাওয়ার আশা তার। 100% অর্থাৎ 3 বিঘা জমিতে আমি এখানে চাষ করেছি এবং এবার ফলন খুব ভালো হয়েছে। আমার আশা যে এটা বিঘা প্রতি 20 মণ ফলন হবে এবং দামেও, কারণ আমার কাছ থেকে যারা 3500 টাকা মণ ধান কিনেছিল তারা 500 টাকা কেজি প্যাকেট করে বিক্রি করেছে। ইন্ডিয়ান লং বাসমতি ও বিডি 110 জাতের ধান চাষে কৃষকদের বিভিন্ন সহায়তার আশ্বাস পিরোজপুর কৃষি বিভাগের। এই যে বাড়ি 110 কেন, তারপরে ধানের যদিও বীজ কেউ চায়, প্রজনন বীজ বাদে ভিত্তি বীজ আমি যখন বলবেন তখন এনে দেব। কৃষি বিভাগের সঠিক সহযোগিতা পেলে এসব দাম ও উচ্চ ফলনশীল জাতের ধানের চাষ ছড়িয়ে পড়বে এমন আশা সংশ্লিষ্টদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল বিজনেস টাইমে এখনকার মতো আয়োজন। ধন্যবাদ সবাইকে।